আসলে দাঁতে পোকা হয় না, পোকা হওয়া সম্ভবও না। ওইটা হলো কি একটা ব্যাকটেরিয়া ইনফেকশন। ট্রিটমেন্ট হলো গিয়ে যে ইনিশিয়ালি যখন দাঁতে ক্যাভিটি হয়, ভিজিট ইউর ডেন্টিস্ট অর ডেন্টাল সার্জন। দাঁতের থেকে অনেক রকম আবার অন্য ডিজিজও দেখা যায় যে মানুষের হতে পারে। ওই যে সেই বুকের ব্যাকটেরিয়াগুলো সেই আপনার ব্লাড ভেসেল দিয়ে আপনার বডির মধ্যে এন্টার করে। যেমন প্রন টু হার্ট ডিজিজ, মানে তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি, স্ট্রোকের ঝুঁকি। আমাদের দেশে অনেক পেশেন্ট আমরা পাই, পেশেন্টকে জিজ্ঞেস করতে যে আপনার কতক্ষণ ব্রাশ করেন? স্যার আমি তো আধা ঘন্টা ব্রাশ করি। ব্রাশিং টাইম হলো কি হ্যাঁ। 1.5 থেকে ম্যাক্সিমাম 2 মিনিট। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গ প্রেজেন্টস লাইফ ইজ বিউটিফুল এর সিজন 2-তে, পাওয়ার্ড বাই দ্য স্কলারও। আমি ডক্টর ত্রিনা আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে। দর্শক, একটা সুন্দর হাসি আমাদের আত্মবিশ্বাস, দৃঢ়তা এবং সুন্দর ব্যক্তিত্বের প্রতীক। কিন্তু এই সুন্দর হাসিটা ধরে রাখতে হলে যত্ন নিতে হবে আমাদের দাঁতের, আমাদের মুখ ও গহ্বরের। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডেন্টাল সার্জন ডাক্তার মাহিন সারোয়ার, কনসালটেন্ট, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল। আমি চলে যাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। কেমন আছেন স্যার? এই তো আছে আলহামদুলিল্লাহ। ওরাল হাইজিন বলতে আমরা কি বুঝি? ওরাল হাইজিন বলতে আমরা মেইনলি যেটা বুঝি যে মুখ, দাঁত, তারপরে হলো গিয়ে মাড়ি, আর হলো গিয়ে আমাদের যে জিহ্বা, এটাকে আমরা ক্লিন কিভাবে রাখতে পারি, এটাকে কিভাবে আমরা সুস্থ রাখতে পারি, এটাই হলো গিয়ে যে ওরাল হাইজিন মেনটেন বা মুখের যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন। আচ্ছা, শুধু দাঁত ব্রাশ করলেই কি আমাদের ওরাল হাইজিনটা মেনটেন হয়? আসলে দাঁত ব্রাশ হলো গিয়ে একটা সাপোর্ট, আচ্ছা, যে আমাদের ওরাল ক্যাভিটি বা আমাদের মুখগহ্বরটাকে পরিষ্কার রাখা একটা প্রাইমারি টুল বা একদম প্রাথমিক একটা জিনিস হলো গিয়ে ব্রাশ করা। কিন্তু ব্রাশিংয়ের পাশাপাশি আরও কিছু কাজ আমাদেরকে করতে হয়, যেটা হলো গিয়ে ফ্লসিং করা, তারপরে টাংটাকে ক্লিন করা মানে জিহ্বাটাকে ক্লিন করা। আরেকটা হলো গিয়ে যে আমাদের মাড়ির কন্ডিশনটাকে সবসময় হলো গিয়ে ভালো একটা কন্ডিশনে মাড়িটাকে রাখা, কারণ দাঁত খালি দাঁতকেই চিন্তা করলে হবে না, দাঁতটাকে সাপোর্ট করছে হলো গিয়ে মাড়ি, তার সাথে জিহ্বা আছে। তো সবগুলোকেই মেনটেন করতে হবে, সবগুলোকেই ক্লিন রাখতে হবে। আর নট অনলি ব্রাশিং দিয়েই হবে। সো এভরি 6 মান্থ একটু আমার ওরাল হাইজিনটাকে চেক করা, স্কেলিং করা, দাঁতটাকে আরও সুস্থ এবং সুন্দর রাখা হলো গিয়ে স্কেলিংয়ের মাধ্যমে আমাদের দাঁত মাড়ি সবগুলি পরিষ্কার হচ্ছে। why oral hygiene is so important for our health? ওকে, আমাদের সকালবেলা ঘুম থেকে ওঠার পর থেকে সো একদম রাতে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের কন্টিনিউয়াস কথা বলতে হয়। সো আচ্ছা। কথা বলার জন্য তো সেই মুখটাই আমরা ইউজ করছি। সো ওরাল হাইজিন প্র্যাকটিসটা যদি ভালো না থাকে, মুখে দুর্গন্ধ হবে, দাঁতের সমস্যা হবে, মাড়ির সমস্যা হবে, জিহ্বার সমস্যা হবে। আমাদের মুখের ভিতরে অনেক সফট টিস্যু আছে, যেরকম আমাদের গাল বলেন, তারপর আমাদের জিহ্বা বলেন, মাড়ি বলেন, এগুলো কিন্তু সফট টিস্যু। আর হার্ড টিস্যু আছে হলো গিয়ে দাঁত। তো সবগুলোকে আমাদের মেনটেন করতে হবে। এই জিনিসগুলো যদি মেনটেন আমরা করি, তাহলে আমাদের মুখে থেকে দুর্গন্ধ আসবে না, আমাদের দাঁতগুলো সুস্থ থাকবে, আমাদের মাড়িগুলো সুস্থ থাকবে। এটাই হলো গিয়ে যে ওরাল হাইজিনটাকে মেনটেন করা। আচ্ছা, আমরা যে বারবার শুনি যে ও কিছু হলেই অনেকেই বলে যে ও আমার দাঁতে পোকা হয়েছে। আসলে কি দাঁতে পোকা হয়? আসলে দাঁতে পোকা হয় না, পোকা হওয়া সম্ভব না। যেটা হলো গিয়ে যে দাঁতে আমরা তো আমাদের ডেইলি ফুড, আমরা যে খাবারগুলো খাই, এই খাবারের মধ্যে ম্যাক্সিমাম অনেক খাবারের মধ্যে কিন্তু চিনি আছে। ওই চিনিটা কি করছে, মুখে একটা অ্যাসিডিক কন্ডিশন, একটা অ্যাসিডিক কন্ডিশন ডেভেলপ করছে, যার কারণে দাঁতটা ক্ষয় হচ্ছে। তো ক্ষয় হয়ে যখন সেটা ক্যাভিটি হচ্ছে, তো মানুষ, এটা একটা মিথ, মানুষ মনে করে যে সেটা পোকা হয়েছে, বাট ওইটা হলো কি একটা ব্যাকটেরিয়া ইনফেকশন। তো এটা ট্রিটমেন্টটা কি? ট্রিটমেন্ট হলো গিয়ে যে ইনিশিয়ালি যখন দাঁতে ক্যাভিটি হয়, টু ভিজিট ইউর ডেন্টিস্ট অর ইউর ডেন্টাল সার্জন। দাঁত ব্রাশ করতে করার সময় অনেক সময় রক্ত আসে, এটা কি স্বাভাবিক? এটা স্বাভাবিক না, কারণ দাঁত ব্রাশ করার সময় রক্ত আসে, দাঁত থেকে রক্ত আসে না, রক্ত আসে মাড়ি থেকে। সেটা মাড়ির একটা ডিজিজ, যেটাকে আমরা বলে হলো গিয়ে জিঞ্জিভাইটিস। সো মাড়ির থেকে যখন রক্ত আসে, সেই মাড়িটা ফুলে যায়, ইনফেকশন হয়, তখন ব্রাশ করতে গেলে ব্লিডিং হচ্ছে। কিন্তু মাড়িটা যখন ইনিশিয়ালি যখন ওই জিঞ্জিভাইটিসটা হয়, তো তখন চোখে দেখলে বোঝা যায় না, কারণ মাড়িটা অল্প সামান্য একটু ফুলে যায়, কিন্তু সেটা ব্রাশ করার সময় দেখা যায় যে রক্ত আসে। বাট যখনই ব্রাশ করার সময় রক্ত আসে, তখন কি তার একটা ব্লিডিং পয়েন্ট বা রক্ত, ওইখান দিয়ে রক্ত বের হওয়ার একটা পয়েন্ট কিন্তু ওপেন, সেই পয়েন্টটা দিয়ে কি হচ্ছে, ব্যাকটেরিয়া ঢুকছে আপনার বাকি সিস্টেমে, কারণ সেই রক্তটাই তো আপনার পুরো শরীরে রান করছে।
সো এই জন্য দেখা যায় যে দাঁতের থেকে অনেক রকম আবার অন্য ডিজিজও দেখা যায় যে মানুষের হতে পারে। ওই যে সেই মুখের ব্যাকটেরিয়াগুলো সেই আপনার ব্লাড ভেসেল দিয়ে আপনার বডির মধ্যে এন্টার করছে। যেমন প্রন টু হার্ট ডিজিজ, মানে তাদের হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি এবং স্ট্রোকের ঝুঁকিও থাকে। প্রপার টুথব্রাশ যদি সিলেক্ট করতে না পারি, অনেক সময় কিন্তু সেটার কারণে ইরিটেশনে ব্লিডিং হতে পারে, পারে কি? তো সেক্ষেত্রে আমরা একটা ভালো টুথব্রাশটা আমার দাঁতের জন্য ভালো কিভাবে বুঝবো? টুথব্রাশের 3টা ভ্যারিয়েন্ট হয়। একটা হলো কি হার্ড, মিডিয়াম, সফট। আমরা মনে করি যে হার্ডটা দিয়ে মাজলেই আমার দাঁত সাদা হয়ে যাবে, দাঁত চকচকে হয়ে যাবে। এটা একটা ভুল ধারণা। এটা একটা আত্মঘাতী একটা ডিসিশন। আচ্ছা, কারণ যখন আপনি হার্ড ব্রাশ দিয়ে মাজছেন দাঁতটা, তখন আপনার দাঁতের চারপাশে কিন্তু মাড়ি লেগে আছে, মাড়িটা কিন্তু জড়িয়ে আছে। আপনার মাড়িটা কিন্তু সফট, ওটা নরম একটা টিস্যু, আঘাত করা হচ্ছে, আর ওই মাড়িটাকে আঘাত করা হচ্ছে। সো ওই মাড়িটা সরে যাচ্ছে, দাঁতটা নড়ে যাচ্ছে, এবং জোরে জোরে ব্রাশ করার কারণে দাঁতও ক্ষয় হয়ে যাচ্ছে। সো আমি বলবো যে ব্রাশের মধ্যে সিলেক্ট করতে হবে হলো গিয়ে সফট টুথব্রাশটা, এবং টুথব্রাশের যে অ্যাঙ্গুলেশন, মানে যেই অ্যাঙ্গেলে আমরা ধরে টুথব্রাশটা করবো, এটা হলো গিয়ে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টুথব্রাশ। আচ্ছা, এবং সেটাকে হলো গিয়ে যে রোটেশন, যে চক্রাকারে এটাকে আমরা দাঁতটাকে মাজবো, দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমি যেরকম আমার পেশেন্টদের মাঝে মধ্যে বলি যে দাঁত মাজার সময় যে আমরা যেই ফোর্সটা অ্যাপ্লাই করি সেটা হলো গিয়ে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড। তো আমরা কিন্তু দেখা যায় যে ওয়াশরুম ক্লিন করার সময় সেই ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড আমরা এটা ইউজ করি, মোশনটা ইউজ করি। সো নো, ওইখানে কোনো সফট টিস্যু নাই, ওইখানে কোনো ক্ষতি হওয়ার কিছু নাই। বাট এইটার ভিতরে অনেক কিছু আছে। ব্রাশিং যে আমাদের দেশে অনেক পেশেন্ট আমরা পাই, দেখা যায় যে পেশেন্টকে জিজ্ঞেস করছে যে আপনার কতক্ষণ ব্রাশ করেন, বলে স্যার আমি তো আধা ঘন্টা ব্রাশ করি। ব্রাশিং টাইম হলো গিয়ে 1.5 থেকে ম্যাক্সিমাম 2 মিনিট। আচ্ছা, এরপরে আপনার দাঁত পরিষ্কার হবে না, এরপর আপনার দাঁত ক্ষয় হবে, আপনার মাড়ি ক্ষয় হবে, আপনার মুখের মানে খুব বাজে একটা কন্ডিশনে চলে আসবে মুখটা। অনেক সময় দাঁত শিরশির করে, আর আমরা অনেক সময় দাঁত কিরমির করি ঘুমের মধ্যে। দাঁতে হলো গিয়ে শিরশির করে। হ্যাঁ, ওই যে যেটা বললাম যে যদি প্রপার ব্রাশিং না হয়, তখন কি হচ্ছে যে ওই যে আমরা উল্টোপাল্টা একটা ফোর্সে ব্রাশ করতেছি, দাঁতের এনামেল যেটা সবচেয়ে আউটার লেয়ার বলি আমরা, দাঁতের মানে দাঁতের সবচেয়ে বাহিরের যে প্রলেপটা, আবরণ, সেই এনামেলটাকে আমরা ক্ষয় করে দিচ্ছি। এনামেলের নিচে থাকে হলো গিয়ে ডেন্টিন। ওই ডেন্টিনটা কি হয়, ওই ডেন্টিনটাই সেন্সিটিভিটি ক্যারি করে ওই দাঁতের নার্ভটাকে। সো যখন দেখা যায় যে আমরা ওভার ব্রাশিং করে দাঁতের এনামেলটাকে ক্ষয় করে ফেলছি, তখন এটা হয়। যারা সুইট কন্টেনিং ফুড বেশি খায় তাদের দেখা যায় যে মুখটা অ্যাসিডিক থাকে, মুখের দাঁতের যে এনামেলটা আছে ওই অ্যাসিডের কারণে এনামেলগুলো ক্ষয় হয়ে যায়, তখন সেন্সিটিভিটি হয়। তো সেন্সিটিভিটি যদি আমরা কমাতে চাই তাহলে আমাদের প্রপার অ্যান্ড আইডিয়াল ব্রাশিং টেকনিক যেটা, এই টেকনিকগুলো আপনাকে জানতে হবে। আরেকটা হলো যে যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে তাদেরও দাঁত সেন্সিটিভ খুব দ্রুত হয়ে যায়। আচ্ছা, তারপরে যাদের ডায়াবেটিস থাকে, দাঁতের পাথরগুলো কিভাবে রিমুভ করা যায়? পাথরগুলো রিমুভ করার একটাই ওয়ে হচ্ছে স্কেলিং। দাঁতের উপরে 2টা জিনিস হয়, একটা হলো গিয়ে পাথর হচ্ছে, আরেকটা হলো গিয়ে স্টেইন বা দাগ পড়ছে। এখন স্টেইন পড়ার কারণ হলো গিয়ে যে স্মোকিং এর কারণে, সিগারেট খাওয়ার কারণে স্টেইন পড়ে। তারপরে হলো গিয়ে আপনার স্টেইন হচ্ছে হলো গিয়ে আপনার পান যারা খায় তাদের স্টেইন পড়ে, অনেক বাজে রকম স্টেইন পড়ে যারা পান খায়। এই 2টা বাদেও হলো গিয়ে আমরা বাঙালিরা কিন্তু যেই ফুডটা খাই, মানে আমরা যে ভাতের সাথে তরকারিটা খাচ্ছি সেটার মধ্যে কিন্তু একটা স্টেইন পড়ার মতো একটা এলিমেন্ট আছে, সেটা হলো গিয়ে হলুদ মরিচ এগুলো আমরা খাচ্ছি, চা কফি খাচ্ছি। সাদা কাপড়ের মধ্যে হলুদ লাগলে কিন্তু সেই দাগটা উঠতে চায় না, চায়? হ্যাঁ, দাঁতটাও তো সাদা। সো যেটা হলো গিয়ে আমরা প্রচুর হলো গিয়ে কালার কন্টেনিং ফুড খাচ্ছি, আমরা কোলা ড্রিঙ্কস গুলো খাচ্ছি, তারপর আমরা কালার ড্রিঙ্কস গুলো খাচ্ছি, এগুলিতে আমরা দাঁতের মধ্যে যে দাগ লাগতেছে, একটা স্টেইন হচ্ছে। বাট স্কেলিং হলো গিয়ে সেই স্টেইনগুলো তুলে ফেলতেছে, দাঁতের সেই দাগগুলোকে তুলে দিচ্ছে, দাঁতের সেই স্টোনগুলোকে তুলে দিচ্ছে। তুলে দেওয়াতে কি হচ্ছে, মুখটা একদম হেলদি কন্ডিশনে চলে আসতেছে, যার কারণে তার যে ব্যাড ব্রিথ, তারপরে তার মাড়ির যে অসুখ, এগুলি থেকে সে অনেক অংশে সে ভালো থাকতে পারছে। আরেকটা বিষয় নিয়ে কথা বলছিলাম, যেটা দাঁত কিরমির করা, ওইটাকে আমরা ব্রুক্সিজম বলি। হ্যাঁ, এটা হলো গিয়ে রাতে ঘুমোলে অনেক সময় দেখা যায় যে দাঁতে ঘষতে থাকে পেশেন্ট। এটা অনেক সময় সাইকোলজিক্যালি হয়, পেশেন্ট নিজেও জানে না। তার সাথে যদি সে কেউ ঘুমায় তখন বলে। অনেক সময় দেখা যায় যে বাচ্চার মা, আবার কোনো সময় দেখা যায় যে ওয়াইফ তার হাজবেন্ড বা হাজবেন্ড তার ওয়াইফকে নিয়ে আসছে যে আমার ওয়াইফ বা হাজবেন্ড বা আমার বাচ্চা ঘুমের মধ্যে দাঁত কিরমির করে, বাচ্চারাও করে। হ্যাঁ, এটা হলো গিয়ে, এটার ট্রিটমেন্ট হলো গিয়ে
একটা ডিভাইস আছে, হ্যাঁ, যেটাকে আমরা নাইট গার্ড বলি, জি যে রাতে বেলা দাঁতটাকে গার্ড করবে অ্যাজ লাইক নাইট গার্ডের মতো। সো ওই নাইট গার্ডটা যদি পরে ঘুমায়, তখন তার এই যতই সে দাঁত কিরমির করুক, তখন তার ওটা কমে আসে, এটা তো দাঁতের ক্ষয়ও করে। দাঁতের ক্ষয় করে। তখন দেখা যায় দাঁতটা ক্ষয় হচ্ছে না এবং তার অভ্যাসটাও পরিবর্তন হয়েছে, কারণ ওই ডিভাইসটা দেওয়ার পরে সে আর ঘষাটা, ওই যে ঘষার একটা অভ্যাস থাকে, সেই ঘষাটা সে ঘষতে পারে না। এখন সবাই কিন্তু হোয়াইটেনিং করছে দাঁতটাকে, একদম সবার দাঁত চকচকে সাদা দেখা যাচ্ছে, তাই না? তো এটা কি স্কেলিং এর ফলাফল নাকি ডেফিনেটলি অন্য কোনো পদ্ধতিতে করা হচ্ছে? আচ্ছা, স্কেলিং করার পরে আমরা ম্যাক্সিমাম টাইম কি করি, আমরা পলিশিং করে দিই। পলিশিংটা হলো গিয়ে যে দাঁতটাকে একটু গ্লেজি, একটু শাইনি, হ্যাঁ, যে একটু চকচকে দেখতে এরকম করে দেয় পলিশ। এবং পলিশ করার একটা সুবিধা হলো গিয়ে যে দাঁতে এরপরে যেটা হলো গিয়ে স্টোন ডিপোজিশন, মানে পাথর জমা বা হলো গিয়ে দাগ পড়াটা অনেকাংশে কমে যায়। কারণ একটা স্মুথ সারফেসের মধ্যে কিন্তু ময়লা কম আটকাবে, কিন্তু একটা রাফ সারফেসের মধ্যে কিন্তু ময়লা গিয়ে আটকাবে, ঠিক আছে? আরেকটা হলো গিয়ে হোয়াইটেনিং, যেটা এখন আগে এক ধরনের হোয়াইটেনিং ছিল, এখন আরো অ্যাডভান্স কিছু হোয়াইটেনিং কিট চলে আসছে। সেটা দিয়ে আমরা দাঁতকে একদম মানে মিল্ক হোয়াইট করতে পারবো না, বাট আশানুরূপ একটা ইয়েতে আসা যায় যে সাদা হবে দাঁতটা। আর এখন ইদানিং আমি যেটা করছি, আমি যে লেজার ডেন্টিস্ট্রির প্র্যাকটিসটা আমি করছি, তো আমি লেজার করি। তো লেজার দিয়ে হলো কি আবার টুথ হোয়াইটেনিং করা যায়। লেজার দিয়ে যেরকম অনেক রকম দাঁতের মুখের চিকিৎসা করা যায়, আবার সেটা দিয়ে আপনার ইয়ে করা যায়, দাঁতের যে হোয়াইটেনিং, সেই হোয়াইটেনিংটা করা যায়, এবং সেটা হলো গিয়ে লেস হার্মফুল লেজারটা। মাউথ ওয়াশের কি কোনো প্রপার নিয়ম আছে? মাউথ ওয়াশ হলো গিয়ে কি একটা সাপোর্ট। এটা কিন্তু যে আমি ব্রাশ করি না, আমি মাউথ ওয়াশ ইউজ করি, এটাতে কোনো কাজ হবে না। ব্রাশিংটা ইফেক্টিভ, মাউথ ওয়াশ হলো গিয়ে একটু ব্রাশিং এর পরে মাউথ ওয়াশ করলে কি আমাদের ব্রিদিংটা একটু ফ্রেশ লাগে। আচ্ছা, বাট এটা খুব কম সময়ের জন্য, মাউথ ওয়াশ ইফেক্ট কিন্তু থাকে না বেশিক্ষণ। হ্যাঁ। বাট মাউথ ওয়াশটা করলে ভালো, কিন্তু মাউথ ওয়াশ ইজ নট অনলি দ্য ক্লিনিং ফ্যাক্টর অফ ইউর ওরাল হাইজিন। ওইটা একমাত্র ক্লিনিংয়ের উপাদান না। ব্রাশিং করতে হবে, ফ্লসিং করতে হবে, মাউথ ওয়াশিং করতে হবে, অ্যাজ ওয়েল যেটা বললাম যে টাংটাকে ক্লিন করতে হবে। বলা হয়ে থাকে ক্যালসিয়াম রিচ খাবার দাঁতের জন্য ভালো। আমাদের মানুষের কিন্তু হলো গিয়ে 52টা দাঁত। আচ্ছা, হ্যাঁ, আমরা বলি না 32টা দাঁত, হ্যাঁ, কিন্তু আমাদের দাঁত কিন্তু 52টা। ছোটবেলায় আমাদের যে দুধ দাঁতগুলো ওঠে, সেগুলোকে কেন বাদ দিব? আচ্ছা, সেই 20টা দাঁত, ইয়েস, সেই 20টা দাঁত। সো ছোটবেলা তো আপনাকে সে সাপোর্ট করেছে, আপনি সেটা ভুলে গেলে তো হবে না, ইগনোর করা যাবে না। আচ্ছা, ওই 20টা দাঁত আপনাকে কিন্তু একটা সার্টেন টাইম পর্যন্ত সার্ভিস দিয়ে তারপরে তারা বিদায় নেয়, তারপরে সে বিদায় নেয়। এরপরে যে 32 দাঁত, যে ওই যে বলে চর মেরে 32 পাটে দাঁত ফেলে দিব, এরপরে সেই 32 দাঁতের কাজ শুরু হয়, যেটা হলো কি আপনার একদম জীবনের শেষ পর্যন্ত বাকি 32টা দাঁত আপনাকে সার্ভিস দেয়। সো এই দাঁতগুলোকে আপনার মেনটেন করাটা খুবই 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 জরুরি। দাঁত একবারই এটা হয়, এবং এরপরে এটা আর নতুন করে গজায় না। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বা ক্যালসিয়াম খেলে কি সুবিধাটা হয়, দাঁতগুলো থাকে কিসে? হাড়ের মধ্যে। হাড়টা যদি সুগঠিত হয়, হাড়টা যদি মজবুত হয়, হাড়টা যদি দৃঢ় হয়, তখন দাঁতটাও কি ওই হাড়ের ভিতরে দৃঢ়ভাবে থাকবে। আর যদি হাড়টা দুর্বল হয়, তাহলে দাঁতগুলো নড়ে পড়ে যাবে। আচ্ছা, দীর্ঘদিন যদি মুখে আলসার থাকে, আমি ক্যান্সারের দিকে যাচ্ছি না, সেক্ষেত্রে কি করা যায়? দীর্ঘদিন যদি আলসার থাকে, দীর্ঘদিন আলসার থাকাটা ভালো না, কারণ যেই আলসার থাকবে সেখানে সে খেতে গেলে জ্বালাপোড়া করবে। তারপরে হলো গিয়ে সে গরম ঠান্ডা গরম খেলেও তার জ্বালাপোড়া করবে। সেই আলসারই কিন্তু আসলে টার্ন করে চলে যায় হলো গিয়ে ক্যান্সারের দিকে। ওই যে আমি বললাম যে পান খেয়ে আলসারেশন করে ফেলতে, সেই ক্ষেত্রে থেকে ক্যান্সার হয়ে গেছে। তো যখনই আপনার মুখে আলসারেশন হবে, আপনি আপনার নিয়ারেস্ট ডেন্টাল সার্জনের কাছে বা ডেন্টিস্টের কাছে গিয়ে আপনি দেখাবেন। সেটার জন্য কি ওষুধ লাগে, সেই ওষুধটা তিনি প্রেসক্রাইব করে দেবেন। আর যেটা হলো যে আলসার হওয়ার কারণটা খুঁজে বের করতে হবে। অনেকে দেখা যাচ্ছে যে মুখে দাঁতগুলো তার শার্প, ধারালো হয়ে আছে। আচ্ছা, আঁকাবাঁকা দাঁতের কি কোনো ভূমিকা আছে এখানে? আঁকাবাঁকা দাঁত দেখা যায় যে অনেক সময় সে কি করে, একটা দাঁত বাঁকা উঠেছে তার গালের দিকে, তো গালের দিকে যখন বাঁকা হয়ে দাঁতটা উঠে, তখন তার গালে কন্টিনিউয়াস ঘষা খেতে খেতে সেখানে একটা ট্রমাটিক আলসার হয়, ট্রমার কারণে।
কারণ কন্টিনিউয়াসলি ঘষা খাচ্ছে। আরেকটা আলসারেশন হয় হলো গিয়ে অ্যাপথাস আলসার, খুব কমন, ঘুম কম হলে, রাত জাগলে, পরীক্ষার সময়, হ্যাঁ, তারপরে হলো গিয়ে কোনো Stress একটা ulcer। স্ট্রেসের কারণে ওইটা আলসার হয়। এটা আসলে এই আলসারটা হলো গিয়ে 1 সপ্তাহের মতো এটা থাকে, 1 সপ্তাহ 10 দিন, তারপর এটা চলে যায়। ডায়াবেটিক পেশেন্ট, প্রেগন্যান্ট পেশেন্ট, এই দুই ধরনের মানুষদেরকে কি ধরনের পরিচর্যা করা উচিত তাদের মুখগহ্বরের? ডায়াবেটিক পেশেন্ট আগে আসি। জি। ডায়াবেটিক পেশেন্ট হলো গিয়ে জিঞ্জিভাইটিস এবং পেরিওডন্টাইটিস, মানে দাঁতের মাড়ি ক্ষয় হয়ে যাওয়ার জন্য তার রোগটা অনেকাংশে দায়ী। তো তাদের হলো গিয়ে ওরাল হাইজিন প্র্যাকটিস, এটা ভালো থাকতে হবে, মুখটাকে পরিষ্কার রাখতে হবে এবং 6 মান্থলি তাকে রেগুলার চেক আপ করতে হবে এবং স্কেলিং করে তার মুখটাকে ক্লিন রাখতে হবে, তাহলে সে ভালো থাকবে। আদারওয়াইজ তার মাড়ি ক্ষয় হয়ে গিয়ে তারপরে তার দাঁতের যে পেরিওডন্সিয়াম বলি আমরা, দাঁতের যে হাড়ের এই সাথে থাকে, এটা ক্ষয় হয়ে গিয়ে তার দাঁত নড়ে দাঁত পড়ে যাবে। ডায়াবেটিস পেশেন্টের জন্য দাঁত নড়ে যাওয়াটা খুব কমন। রেগুলার চেক আপে, রেগুলার ট্রিটমেন্টে থাকলে সে এই জিনিসগুলো থেকে ভালো থাকবে। আরেকটা হলো গিয়ে প্রেগনেন্ট ওমেন বা গর্ভবতী, তো তাদের হলো গিয়ে ডেন্টাল, দেখা যায় গর্ভাবস্থায় অনেক ক্ষেত্রে ডেন্টাল ট্রিটমেন্ট করা যায় না, 3টা ভাগে ভাগ করা হয়, ফার্স্ট ট্রাইমেস্টার, সেকেন্ড ট্রাইমেস্টার, থার্ড ট্রাইমেস্টার। তো দেখা যায় যে গর্ভাবস্থায় একটা জিনিস কমন, যে দাঁতের প্রবলেম হোক আর না হোক, মাড়িতে প্রবলেম হয়, মাড়ি দিয়ে রক্ত আসে এবং মাড়িগুলো ফুলে যায়, এটা হরমোনাল চেঞ্জের জন্য। আচ্ছা, এটাকে আমরা প্রেগন্যান্সি ইপিউলিস, একটা ডিজিজ, একটা অসুখই আছে বা একটা কন্ডিশনই আছে। সো যেটা হলো গিয়ে যে ওই সময় দেখা যায় যে একটু লবণ গরম পানি দিয়ে কুলি করলে মুখটা ভালো থাকে। অনেক সময় স্কেলিং লাগতে পারে, কিন্তু তাকে সে যখন ওই যে ফার্স্ট 3টা ট্রাইমেস্টার থাকে, সেকেন্ড ট্রাইমেস্টারে ট্রিটমেন্ট করা যায়। স্কেলিং করলে হলো গিয়ে এয়ার স্কেলার, একটা স্কেলার মেশিন আছে যেটা কনভেনশনাল স্কেলার না, ওইটা দিয়ে তাকে স্কেলিং করে দেওয়া যেতে পারে। তারপরে যদি তার দাঁতে মুখে যদি কোনো ক্যাভিটি থাকে তাহলে ওইটাকে ফিলিং করে দেওয়া যায়। যদি পেইন থাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টের মাধ্যমে ম্যানেজ করা যায় সেটা। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো আমাদের অনুষ্ঠানের শেষে একটা অংশ আছে, সেটা হচ্ছে র্যাপিড ফায়ার। তো আপনি যদি পারমিশন দেন তাহলে আমি সেটা শুরু করব। আক্কেল দাঁত কি সত্যি আক্কেল বাড়ায়? আক্কেল বাড়ায় না, কিন্তু আক্কেল দাঁত অনেক সময় অনেক ঝামেলা তৈরি করে। টুথব্রাশ কতদিন পর বদলানো উচিত? টুথব্রাশ বদলানো থিওরি 2টা, একটা হলো গিয়ে 3 মাস, আরেকটা হলো গিয়ে আনটিল ইট বেন্ড, মানে যখন দেখবেন আপনার ব্রিসেলগুলো বেঁকে যাচ্ছে তখন সাথে সাথে চেঞ্জ। সেটা যদি 1 মাসে হয় 1 মাসে চেঞ্জ, 2 মাস হলে 2 মাসে চেঞ্জ। জোরে ব্রাশ করলে কি দাঁত বেশি পরিষ্কার হয়? না, তার উল্টোটা হবে, দাঁতের ক্ষতি হবে। মাউথওয়াশ কি ব্রাশিং এর বিকল্প? নো। প্রতি 6 মাসে ডেন্টাল চেকআপ কতটুকু প্রয়োজনীয়? জরুরি দরকার। মাড়ি থেকে রক্ত পড়লে ইগনোর করা উচিত? ডেফিনেটলি না, এটা আপনার অনেক ডিজিজের কারণ। শিশুর দাঁত ওঠার পর থেকে কি পরিষ্কার করা দরকার? দাঁত যখন উঠবে তখন থেকেই নরম কাপড় দিয়ে, আর এখন অনেক অ্যাডভান্স কিছু আছে যে ফিঙ্গার টুথব্রাশ বলে, ফিঙ্গার টুথব্রাশ দিয়ে ক্লিন করতে পারবে মা। স্কেলিং করলে কি দাঁত নড়ে যায়? না, দাঁত আরো শক্ত হয়, আরো মজবুত হয় এবং দাঁতটা আরো ভালো কন্ডিশনে থাকে। রাতে ঘুমানোর আগে ব্রাশ করা কি সবচেয়ে জরুরি? সবচেয়ে জরুরি রাতে ঘুমানোর আগে। এটা র্যাপিড ফায়ার না, একটু ইলাবোরেট করে আমি বলছি। সকালবেলা আমরা ব্রাশ করি, এটা তো সবাই করি, এটা আমাদের একটা অভ্যাস, বাট রাতে আমরা অনেকে ব্রাশ করি না। বাট রাতে ব্রাশ না করার কারণে কি হচ্ছে, আমাদের যে খাবারগুলো খাচ্ছি সেটা দাঁতের ফাঁকে ফাঁকে লেগে থাকছে, চোখে দেখা যাচ্ছে না বাট আছে। সেখান থেকে ব্যাকটেরিয়া কি করছে, অ্যাসিড ক্রিয়েট করতেছে। ব্যাকটেরিয়া কি করতেছে, আপনার দাঁতটাকে নষ্ট করার জন্য যা যা প্রডিউস করার দরকার সব প্রডিউস করছে। এবং আমরা মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুমাই এবং 7 থেকে 8 ঘন্টা সেই দাঁতটাকে নষ্ট করছে ব্যাকটেরিয়া বসে বসে। সো রাতে ডিনারের পরে অথবা ঘুমোতে যাওয়ার একদম আগে ব্রাশ করে ঘুমালে আপনার ওরাল হাইজিন কন্ডিশন অনেক 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 ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, শুধু সুন্দর দাঁতের জন্য নয়, সুস্থভাবে বেঁচে থাকার জন্য, সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আমাদের ওরাল হাইজিন খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন আমাদের আলোচনার মাধ্যমে। আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে, তার প্রতিরোধ ও তার প্রতিকার নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।